প্রতিশোধ পর্ব ৬। সকাল থেকেই উজান অন্যমনস্ক হয়ে আছে আর রাতের দেখা স্বপ্নটার কথা ভাবছে। সত্যিই কি ওটা স্বপ্ন নাকি পারমিতা সত্যিই আছে আশেপাশে? এই বাড়ির বাতাসে মিশে পারমিতার বলা শাস্তির কথা কানে বাজছিল উজানের, কিন্তু কি শাস্তি সেটাই সে বুঝতে পারছিল না। পরের ৪-৫ দিন সন্নিগ্ধ ও সতর্ক উজান সংসারের নানা কাজ ও শতরূপার দেখভালে কাটালো। ছাদের দরজায় গ্রিল বসানোর কাজ হয়ে গেছে, এবার গ্রিলে তালা দিয়ে রাখতে পারবে, আর শতরূপা ছাদে গিয়ে বিপদ বাধাতে পারবে না। এই ভেবে উজান খানিক নিশ্চিন্ত হলো। এই কদিনে উজান লক্ষ্য করেছে শতরূপা সকাল থেকে বিকেল অবধি সম্পূর্ণ সুস্থ থাকে, কিন্তু বিকেলের পর থেকেই ও কেমন অস্থির হয়ে ওঠে। মাঝে মাঝে যেন বিড়বিড় করে নিজের মনেই বকবক করে। উজান দু একবার শোনার প্রচেষ্টা করেছে বটে, কিন্তু সেরকম কিছুই বুঝতে পারেনি। উজান ঠিক করেছে মায়ের ক্রিয়া শেষ করেই ও শতরূপাকে নিয়ে পাকাপাকিভাবে চলে যাবে আর এই বাড়ি বেচে দেবে। ততদিন সাবধানের মান নেই, তাই শতরূপাকে চোখে চোখে রাখবে, যাতে ওর বা ওর সন্তানের কোনো ক্ষতি না হয়। আসলে সেদিনের পর উজানের মনেও একটু ভয় ধরেছে। পারমিতা যদি সত্যিই থেকে থাকে, আর যদি সত্যি শতরূপার কোনো ক্ষতি করে প্রতিশোধ নেয়, তাই ও যেন এখন শতরূপার উপর একটু বেশি রক্ষণাত্মক হয়ে উঠেছে। তবে যতই মায়ের ক্রিয়ার দিন এগিয়ে আসছে, ততই যেন উজানের মনের গভীর কোনো অজানা অশুভের ইঙ্গিত দিচ্ছে। এই ভেবেই দেখতে দেখতে উজানের মায়ের ঘাট কাজের দিন এসে গেল। এখনো অবধি ওদের সাথে অবশ্য তেমন কোনো অঘটন ঘটেনি। ঘাট কাজের দিন ঘাটে স্নান করতে নেমে হলো আবার বিপদ। শতরূপা ঘাটে এসে পা পিছলে পড়ে যাচ্ছিল। পুরোহিত ও উজান সঙ্গে সঙ্গে ধরে নেওয়ায় শতরূপা বেঁচে গেল, নইলে বড় বিপদ ঘটতে পারত। এই সময় শতরূপাকে বাঁচাতেই উজান কারোর যেন অট্টহাসি শুনতে পেয়ে চমকে উঠল। খুব পরিচিত হাসি, ঠিক সেই রাতের মতো। উজান ভয় পেয়ে কে বলে চেঁচিয়ে উঠতেই দেখে মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে গেল। ওর চিৎকারে শতরূপা ও পুরোহিত মশাইও চমকে উঠেছেন। কি হয়েছে জিজ্ঞাসা করতে উজান ব্যাপারটা চেপে গিয়ে বলল, না কিছু হয়নি। সেদিন বিকাল থেকে দু একজন আত্মীয় স্বজন বাড়িতে চলে এলো এবং উজানও শতরূপা লক্ষ্য করল বাড়িতে পরদিন শ্রাদ্ধ। সকাল থেকেই বাড়িতে লোকজন ছড়াছড়ি, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সকলে এসেছে। উজানের মায়ের ঘরেই উজান মায়ের ক্রিয়া সম্পন্ন করতে বসেছে। শতরূপা অতিথি সৎকারের যথাসাধ্য চেষ্টা করছে। ছাদে প্যান্ডেলে ঘিরে লোক খাওয়ানোর বন্দোবস্ত করা হয়েছে। সারা বাড়িতে লোকের গমগমানিতে অন্য কিছুর ভয় উজান শতরূপার মন থেকে ধীরে ধীরে মিলিয়ে গেল। উজান শতরূপা কাজের ফাঁকি আত্মীয় স্বজনের অনুরোধ করল তারা যেন থেকে যায় আর একেবারে নিয়ম ভঙ্গ কাটিয়ে যায়। না, উজান বা শতরূপা দুজনের কেউই আত্মীয় বৎসল নয়, কিন্তু ভয় মানুষকে দিয়ে অনেক অপ্রিয় কাজও করিয়ে নেয়। ওদের ধারণা একা থাকলে হয়তো পারমিতা তার প্রতিশোধ নেবে, অনেকের মাঝে পারমিতার প্রতিশোধ নেওয়ার সম্ভাবনা কম। এই ভেবে সকলের মাঝে থেকে নিয়ম ভঙ্গ অবধি কাটিয়ে দিতে পারলে পরদিন সকালেই উজান ও শতরূপা বাড়ি ছেড়ে চলে যাবে, যাতে পারমিতা আর ওদের কোনো ক্ষতি করতে না পারে। উজান শতরূপার এই যৌথ অনুরোধে দু একজন আত্মীয় স্বজন রাজিও হয়ে গেল রাতে থাকতে, যারা ওই বাড়িতে পারমিতার অস্তিত্ব সম্পর্কে জানতো না। সারাদিন কাজে কথায় বেশ নির্বিঘ্নেই কাটল। ক্রমে বিকেল গড়িয়ে সন্ধে হলো। একে একে যে সব আত্মীয় পাড়া প্রতিবেশীরা চলে যাওয়ার তারা চলে গেল। যারা থাকবে বলে থেকে গিয়েছিল তারা ঘরে বসে শতরূপার সাথে গল্প করছিল। তাদের মধ্যেই উজানের এক মাসি হঠাৎ বলে উঠল, পারমিতাটাও কিন্তু খুব ভালো মেয়ে ছিল। বেচারির কপাল মন্দ বলে বাচ্চা কাচ্চাও হলো না, আর সংসারটাও করতে পারল না। বেঁচে থাকলে ভালো হতো। উনি নিজের মনেই কথাটা বলেছিলেন, কিন্তু এই কথাটা শুনেই শতরূপার মুখটা শুকিয়ে গিয়েছিল। ওর মনটা হঠাৎই অজানা কারণে অশান্ত হয়ে উঠল। ওরা যখন ঘরে বসে নিজেদের মধ্যে কথা বলছিল, হঠাৎই একটি লোক ঘরের দরজায় এসে দাঁড়ালো আর শতরূপার উদ্দেশ্যে বলল, বৌদি, দাদা কোথায়? শতরূপা উজানের মাসির কথা শুনে অন্যমনস্ক হয়েছিল। লোকটির ডাকে চমক ভাঙল। লোকটির দিকে তাকিয়ে বলল, বেরিয়েছে। কেন, কি দরকার? লোকটাকে চিনতে পেরেছে শতরূপা। লোকটা ক্যাটারিংয়ের লোক।
সবাই চলে গেলেও ক্যাটারিংয়ের লোকেরা এতক্ষণ ছাদে ছিল, নিজেদের জিনিসপত্র গোছাচ্ছিল। উজান এতক্ষণ ওখানেই ছিল। সবে বেরিয়েছে ওদের অফিসের বন্ধু-বান্ধবদের সিয়াফ করতে। ও ফিরে আসলে ক্যাটারিংয়ের লোকগুলোকে যেতে বলে গেছে। তাহলে এই লোকটা এখন এখানে কেন? শতরূপার মনের প্রশ্নের উত্তর এবার লোকটি দিল। বৌদি, আমাদের সব গোছানো হয়ে গেছে। আমাদের বাকি লোকেরা চলে গেছে। আমি একাই আছি। দাদা বলেছিল উনি এলে আমাকে যেতে। কিন্তু আমার বাড়ি থেকে এইমাত্র ফোন এসেছিল। আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে। তাই আপনি যদি ছাদে গিয়ে সব দেখে নেন, তাহলে আমি বাড়ি যেতে পারি। শতরূপা লোকটির কথা শুনে চমকে উঠল। কারণ উজান বারবার করে ওকে ছাদে যেতে বারণ করেছে। তারপর ভাবল ছাদের সব দিক তো প্যান্ডেলের বাঁশ আর কাপড় দিয়ে শক্ত করে ঘেরা। ওখান দিয়ে তো পারমিতা ওকে নিচে ফেলতে পারবে না। সুতরাং ভয় নেই, ও যেতে পারে ছাদে। এই ভেবে শতরূপা লোকটির দিকে তাকিয়ে বলল, চলুন যাচ্ছি। লোকটির মুখে এই কথা শুনে যেন অদ্ভুত রকম হাসি খেলে গেল। লোকটি কিছু না বলে মাথা নেড়ে সরে গেল। শতরূপা লোকটির পিছু পিছু উপরে ছাদে এলো। ছাদের চারদিকে নিঝুম নিস্তব্ধতা। লোকটি ছাদে এসে শতরূপাকে সবকিছু দেখিয়ে বুঝিয়ে দিয়ে নিজের জিনিসপত্র নিয়ে নিচে নেমে গেল। শতরূপার একা ছাদে দাঁড়িয়ে গাটা ছমছম করে উঠল। ও তাড়াতাড়ি নিচে নামার জন্য দরজার দিকে পা বাড়াতেই ছাদের প্যান্ডেলের সব আলোগুলো ধপ করে নিভে গেল। অন্ধকারে আটকে উঠল শতরূপা। হঠাৎ অন্ধকারই হাতড়ে কোনো ক্রমে দরজা অবধি আসতেই এক অলৌকিক অট্টহাসির শব্দে চমকে উঠল শতরূপা। হাসিটা আসছে ওর পেছন থেকে। ভয়ে ভয়ে পিছনে ফিরতেই দেখতে পেল তাকে, পারমিতা। ছায়ামূর্তি, তবু যেন অন্ধকারেও খুব স্পষ্ট। শতরূপার ঠিক পেছনে দাঁড়িয়ে অট্ট হাসি হেসে চলেছে। কি ভীষণ সে হাসি! শতরূপার শির দ্বারা বেয়ে যেন এক হিমেল স্রোত নেমে গেল। উজান ওর আর শতরূপার অফিস কলিগের বড় রাস্তার মোড় অবধি পৌঁছাতে গিয়েছিল। সন্ধে হয়ে গেছে আর মনটাও কেন জানি না অস্থির লাগছিল। তাই তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি ফিরছিল। শতরূপা বাড়িতে আছে। যদিও বাড়িতে আরও লোকজন আছে এবং তারাও শতরূপার কোনো ক্ষতি হতে দেবে না, তবু পারমিতার বলা শাস্তির কথাটা বারবার মনে পড়ছিল। কাকে শাস্তি দিবে? কি শাস্তি দিবে পারমিতা? নাকি পুরোটাই স্বপ্ন, মনের ভুল? বুঝতে পারছিল না উজান। তাড়াতাড়ি পা চালিয়ে এসে বাড়ির উঠানে পা রাখতেই উজান অতি পরিচিত সেই কণ্ঠের হাসিটা শুনতে পেল। চমকে উজান হাসির শব্দের উৎস অনুসন্ধান করে উঠোনের একপাশে তাকাতেই দেখতে পেল পারমিতাকে। ছায়ামূর্তি আজ প্রকট হয়ে যেন সামনে এসে দাঁড়িয়েছে। উজানকে দেখে হাসছে পারমিতার ছায়ামূর্তি। খানিক পর হাসি থামিয়ে পারমিতার ছায়া বলে উঠল, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? শতরূপার কাছে? উজান জড়ানো গলায় বলে উঠল, তুমি তাহলে সত্যিই আছো? সেদিন তাহলে স্বপ্ন দেখিনি। উজানের এরকম অসংলগ্ন উত্তরে পারমিতা আবার অট্টহাসিতে ফেটে পড়ল। তারপর হাসি থামিয়ে বলল, স্বপ্ন? সে তো আমি দেখেছিলাম, তোমাকে নিয়ে। আমাদের না হওয়ার সন্তানকে নিয়ে সুখের সংসারের স্বপ্ন। যে স্বপ্ন তোমরা, তুমি পূর্ণ হতে দাওনি। ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিলে। কি ভেবেছিলে পারমিতা দুর্বল? তাকে ভেঙে দিলে তোমরা শান্তি পাবে, সুখী হবে? কক্ষনো না। আমাকে যারা শান্তিতে থাকতে দেয়নি তাদের আমিও শান্তিতে থাকতে দিব না। পারমিতার স্বরে জিঘাংসা ঝরে পড়ছে। পারমিতার কথা শুনে উজান ভয় পেয়ে জিজ্ঞাসা করল, কি কি করবে তুমি? উজানকে ভয় পেয়ে তোতলাতে দেখে আবার হেসে উঠল পারমিতা। বলল, ভয় পাচ্ছ? তা পাবারই কথা। তবে চিন্তা নেই, তোমাকে প্রাণে মারব না। যতই হোক তুমি আমার স্বামী। স্বামী ঘাতিনী হব না, তবে সতীন ঘাতিনী তো হতেই পারি। কি বলো? পারমিতার এই কথায় আবার চমকে উঠল উজান। তার মানে শতরূপাই পারমিতার প্রতিশোধের লক্ষ্য। সর্বনাশ! ওই জন্যই শতরূপা বারবার ছাদের কার্নিশে উঠে আত্মহত্যা করতে যাওয়ার চেষ্টা কিংবা সন্ধে হলে অস্থির হয়ে ওঠা ছাদে যাওয়ার জন্য। ঘাট কাজের দিন আচমকা পা পিছলে যাওয়া সবই পারমিতার প্রতিশোধের ফল। পারমিতার শতরূপাকে দেওয়া শাস্তি। দুয়ে দুয়ে চার মেলাতে মেলাতে উজান শুনতে পেল পারমিতা বলছে, কি ভেবেছিলে শতরূপাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে? ছাদের গ্রিল বসানো, শতরূপাকে আগলে রাখা, যতই যাই করো, আমার হাত থেকে শতরূপার মুক্তি নেই। এই যে আজ এখন তুমি শতরূপার কাছে নেই,
এখন বাঁচাবে কি করে ওকে আমার হাত থেকে? উজানের ভয়ে চোখ বিস্ফোরিত হয়ে গেছে। কি বলছে কি পারমিতা? ও এখন শতরূপার ক্ষতি করবে? না! আর্তনাদ করে উঠে উজান। শতরূপাকে কিছু করো না, ও আমার সন্তানের মা হতে চলেছে। পারমিতা খিলখিল করে হেসে ওঠে। জানি তো, তাই তো আমার প্রতিশোধ আরো কার্যকারী হবে এখন। আচ্ছা, এখন যদি শতরূপা আর তোমার বাচ্চা ছাদের সিঁড়ি থেকে পড়ে মারা যায়, কেমন হবে ব্যাপারটা? পারমিতার এই কথায় উজানের শিরদাঁড়া বেয়ে যেন ঠান্ডা বরফের স্রোত নেমে গেল। উজান পারমিতার সামনে হাত জোড় করে কুকিয়ে উঠল। এটা করো না পারমিতা, দয়া করে এটা করো না। উজানের করুণ কাকুতি দেখে পারমিতার ছায়া আবার অট্টহাসি হেসে ধীরে ধীরে মিলিয়ে গেল। উজান এই দেখে পারমিতার নাম ধরে ডেকে উঠল। এমন সময় ছাদের সিঁড়ি থেকে শোনা গেল শতরূপার করুণ আর্তনাদ আর ভারী কিছু গড়িয়ে পড়ার শব্দ। উজান ঊর্ধ্বশ্বাসে দৌড়ে বাড়ির ভেতর ঢুকে গেল সিঁড়ির দিকে। ওদিকে আত্মীয়স্বজনরাও যারা ঘরে ছিল আওয়াজ শুনে ছুটে এসেছে সিঁড়ির কাছে। সবাই এসে দেখতে পেল শতরূপা মুখ থুবড়ে উপুর হয়ে পড়ে আছে সিঁড়ির সামনে। সম্ভবত ওপর থেকে গড়িয়েই পড়েছে। আর রক্তে ভেসে যাচ্ছে ওর চারদিক। তবে এই সবের মাঝে একটি দৃশ্য যা কেবল উজানই দেখতে পেল, আর কেউ না। তা হলো সিঁড়ির একদম উপরে ছাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন। সে পারমিতা। সে পারমিতা ছাড়া আর কেউ নয়। এই ঘটনার ১ মাস কেটে গেছে। এতদিন নার্সিংহোমে শতরূপাকে নিয়ে জমে মানুষে টানাটানি চলেছে। শতরূপার গর্ভস্থ সন্তান নষ্ট তো হয়েই গেছে। উপরন্তু ডাক্তার জানিয়ে দিয়েছে শতরূপা আর কোনোদিনই মা হতে পারবে না। শতরূপাও জীবন সংশয় ছিল। কোমায় চলে গিয়েছিল সে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে। উজান এই কদিন আর শতরূপাকে ছেড়ে কোত্থাও যায়নি। কারণ ওর ভয় ধরে গিয়েছিল ও সরে গেলেই পারমিতা শতরূপাকে মেরে ফেলবে। কারণ কেউ না দেখতে পেলেও উজান এই ১ মাস সবসময় পারমিতার ছায়াকে দাঁড়িয়ে থাকতে দেখেছে শতরূপার শিহরে। পাড়ার অমরেশ কাকু, মিনু কাকিমা ও অন্যান্য প্রতিবেশীরা এসেছিল নার্সিংহোমে দেখা করতে। এসে অমরেশবাবু বলেছিলেন উজানকে, "তোমাকে বলেছিলাম ও বাড়িতে না থাকতে। সে কথা তুমি শুনলে আজ এত বড় অঘটনটা ঘটতো না।" মিনু কাকিমা বলেছিল দিদি সব জানতেন। কিন্তু তোমায় সাবধান করার আগেই চলে গেলেন। আমরা তোমাকে সাবধান করেছিলাম, শতরূপাকেও বলেছিলাম। ভেবেছিলাম ও তোমাকে বুঝিয়ে বার করে আনবে। কিন্তু তুমি জেদ ধরে ও বাড়িতে থেকে নিজে, তোমার বউয়ের আর তোমাদের বাচ্চারও বিপদ ঘটালে। এবার বৌমা মানে মানে সুস্থ হলে বাড়ি বেঁচে চলে যাও। আর ও বাড়িতে ফিরো না বাবা। উজান সব কথাই চুপ করে শুনেছিল। সত্যি যা হয়েছে তার প্রধান দায়ভার তারই। তাই সে ঠিক করেই নিয়েছে ও বাড়িতে আর ফিরবে না। শতরূপাকে নিয়ে সোজা নিজের ফ্ল্যাটেই ফিরে যাবে। তবে কদিন উজান ক্রমাগত পারমিতার ছায়ামূর্তির কাছে শতরূপার প্রাণ ভিক্ষা করে গেছে। আর বুঝিয়েছে ওরা যখ ওরা যেখানেই যাক পারমিতার প্রতিশোধ শেষ না হওয়া অবধি ওদের মুক্তি নেই। তাই হয়তো ১ মাস পরে শতরূপার কোমা থেকে বের হলেও সন্তান হারানোর শোক নিতে না পেরে চলৎশক্তি হারিয়ে শোকে পাথর হয়ে গেছে। ডাক্তারও জানিয়ে দিয়েছে শতরূপা সন্তান শোকে মানসিক ভারসাম্য হারিয়েছে। যা হয়তো সময়ের সাথে সাথে সামলে যাবে, কিন্তু মা আর সে কোনোদিনই হতে পারবে না। উজান দেখলো ডাক্তারের এই কথা শোনার পর ১ মাস ধরে শতরূপার পেছনে দাঁড়িয়ে থাকা পারমিতার ছায়ামূর্তি হাসতে হাসতে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। বুঝলাম পারমিতার প্রতিশোধ পূর্ণ হয়েছে। প্রতিশোধ গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? আর গল্পের শেষটা কেমন লেগেছে? অবশ্যই জানাবেন। খোদা হাফেজ।